শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এক্সিট পোল নিয়ে তো গতকালকেই আলোচনা করেছি, তবে গতকাল যেই চাণক্যর এক্সিট পোল আমাদের সামনে এসেছিল, শোনা যাচ্ছে সেই চাণক্য আসলে যেই চাণক্যর কথা ভেবেছিলাম আপনারা একেবারে টপ লেভেলের এক্সিট পোল করে থাকে সেই চাণক্য নয়। আজকে অবশ্য অরিজিনাল চাণক্য মানে টুডেস চাণক্য তাদের কিন্তু এক্সিট পোল বাইরে এলো এবং চমকে যাওয়ার মতো একটা ফিগার আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই বিজেপির জন্য, অবশ্যই সকলের জন্য চমকানোর মতো। দেখুন, এই হচ্ছে গিয়ে সেই এক্সিট পোলের নাম্বারটি আমাদের সামনে এসছে। আমাদের বেঙ্গল সম্পর্কে 294টা আসনের মধ্যে 100খানা পেতে পারে টিএমসি, আর বিজেপি 192খানা আসনে কিন্তু জয়লাভ করতে পারে এরকমটাই ভাবা হচ্ছে। এবং আরও একটা বিষয় আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে এর একটা প্লাস মাইনাস ব্যালেন্সও আছে। সেইটা কি সেটা আপনাদেরকে জানাই। দেখুন, বলা হচ্ছে তৃণমূল 89 থেকে 111টার মতো পেতে পারে এবং বিজেপি 181 থেকে 203। আমি আরও একটা রিপোর্ট আপনাদেরকে দিই। বিজেপির একটা নিজস্ব ইন্টারনাল সার্ভে হয়েছিল, সেখানে বিজেপি বলছে যে তারা 162টার উপরে আসন পেতে চলেছে এবং অনেকগুলো জেলায় একেবারে পুরো বিপক্ষকে জিরো করে দেবে। আর কিছু কিছু জেলায় যেখানে তারা জিরো ছিল, মানে বিজেপি জিরো ছিল, সেখানে খাতা খুলবে এবং দক্ষিণ 24 পরগনাতে ভালো ফল করবে, এরকমটাই কিন্তু তাদের তরফ থেকে জানা যাচ্ছে। এবং ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হারতে পারে এরকমও সম্ভাবনা তারা দেখতে পাচ্ছে। আবারও বলি, এক্সিট পোলই। তবে এই সমস্ত বিষয়ের উপরে টিএমসি তারাও নিশ্চয়ই তাদের একটা এক্সিট পোল বা সমীক্ষা করেছিল, সেখানে কি রিপোর্ট উঠে এসছে জানা নেই, কিন্তু এটুকু বোঝা যাচ্ছে খুব একটা ভালো রিপোর্ট তাদের হাতে আসেনি তাদের দিক থেকে। আজকে পেপ টক দিতে আসতে হলো মাননীয়, এখন আমি মুখ্যমন্ত্রী বলছি না, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি এসে হাত জোড় করে একটি ভিডিও প্রকাশ করেছেন এবং বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আর কিছুই নয়, কাউন্টিং এখনও বাকি আছে। কাউন্টিং এজেন্ট তাদেরকে দিতে হবে পেপ টক এবং চাঙ্গা রাখতে হবে, যাতে অন্তত শুরুতে যখনই দেখবে যে বিজেপির পরপর আসনগুলো বাড়ছে এবং টিএমসির সেভাবে নয়, হয়তো 20টা 22টা বিজেপি এগিয়ে আছে, 2-3টে টিএমসি এগিয়ে আছে, তখন তারা যেন ভয়ের চোটে পালিয়ে না যায়। এবং এটাও তিনি বলেছেন, আমি যতক্ষণ না প্রেস কনফারেন্স করে জানাবো ততক্ষণ কাউন্টিং যে সাইট সেটা ছেড়ে কেউ যাবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনারা এটা ভেবে দেখবেন বা এই বিষয়টাকে একটু ঠান্ডা মাথায় ভাবলেই আপনারা বুঝে যাবেন যে খেলা শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, আরও কিছু বিষয় আপনাদেরকে জানাই। আমি আরেকটা ব্যাপারে বলবো, সেটা হচ্ছে বিজেপির যারা কাউন্টিং এজেন্ট তাদের তো নির্দেশিকা আজকে রাতের মধ্যেই চলে আসছে হাতে বা কালকে চলে আসছে। কিছু কিছু নতুন নিয়ম, খুব বড় কিছু নয়, চালু হয়তো করছে নির্বাচন কমিশন, সেগুলোও আপনারা পেয়ে যাবেন হাতে। আর একেবারে সেই লেভেলে নিজেকে কিন্তু রাখতে হবে। আপনারা জিতছেন, কোনো টেনশন নেই, কিন্তু গণনা কেন্দ্র ছাড়বেন না। আপনার যে ফর্ম আছে তার সঙ্গে সবার আগে কাউন্টিং যে মেশিনটি, সেই মেশিনটিকে আপনার বুথের সঙ্গে মিলিয়ে নেবেন সিল খোলার পর। তারপরে টোটাল ভোট মিলিয়ে নেবেন এবং এই যখন কাউন্ট হবে পার্টে কে কতটা পেয়েছে সেই কাউন্টটা অবশ্যই করবেন এবং যখন সেটা স্টোর হবে কম্পিউটারে সেটাও কিন্তু আপনারা দেখে নেবেন। আর এবার ভিডিওগ্রাফি এবং পুরো সিসিটিভির আন্ডারে এই কাজটি হচ্ছে, প্রতিটা পেজের কিন্তু রেকর্ডিং থাকবে, তাই টেনশন করবেন না। আর একেবারেই কারোর সঙ্গে ঝগড়াঝাটিতে যাবেন না, ঠান্ডা মাথায় থাকবেন, শুধু কাউন্টিংয়ের কাজটা ঠিকঠাক মতো করে যাবেন এবং একেবারে সার্টিফিকেট নিয়ে তারপর কাউন্টিং যে সাইট সেই সাইট ছাড়বেন। আজকে কেস হয়েছে, এই কেসের ব্যাপারে আমি দুপুরেই ফলো করেছি। হাইকোর্টে জোড়া মামলা, একজন হচ্ছেন গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যে কেন এই যে সুপারভাইজার হিসাবে কেন্দ্রীয় সরকারের যে
মানে সমস্ত লোকজন তাদেরকে রাখা হবে, রাজ্য সরকারের মানুষ কেন রাখা হবে না সুপারভাইজার হিসাবে? হাইকোর্টে চলে গিয়েছিল, আমি দুপুরবেলা শুনছিলাম, যদিও তার এখনো রায় ঘোষণা হয়নি। অন্যদিকে বিশ্বরূপ ভট্টাচার্য বলে আরেকজন আইনজীবী, তিনি আবার চলে গেছেন কেন তিলজলার বা কসবার গণনা কেন্দ্র গীতাঞ্জলি নয় সেখান থেকে কেন টেনে নিয়ে যাওয়া হয়েছে সেই কি একটা ইয়েতে কি বলে স্কুলে, আমি সমস্ত আমার নোট ডাউন করা আছে। বিশ্বরূপ ভট্টাচার্য বিহারীলাল কলেজ, যেটা কি না আলিপুরে, মানে সেই তাজ বেঙ্গল হোটেলের ওখানে, আর সেখানে কেন সেইটা নিয়ে তীব্র চলছে বাকবিতণ্ডা, সেটার এখনও পর্যন্ত রায় হয়নি। আগামীকাল আবার 1 মে ছুটি আছে, অন্যদিকে শনি রবি আর তারপর সোমবার গণনা, ফলে এইটা মামলাটা ঝুলেই থাকলো। তবে হ্যাঁ, গণনা বন্ধ হবে না, চেষ্টা এরা করছে বটে, এটাও আপনারা জেনে রাখুন। আমি এই মামলাটার দিকে নজর রাখছি, এরকম নয় যে মামলাটার দিকে নজর রাখছি না, মামলাটার দিকে নজর রাখছি, দেখছি কি হচ্ছে এবং খবর আপনাদেরকে পৌঁছে দেব। মামলার বিষয় দুটোই আপনাকে বললাম এবং বা আপনাদের বললাম, এবং নাইডু সাহেবও ছিলেন দিল্লি থেকে অনলাইনে, বেশ ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। খুব কম সময়ের মধ্যে এই মামলাটা হয়, তার জন্য কিছু কাগজপত্রের সমস্যা, যে ইনস্ট্রাকশন বা নোটিফিকেশন জারি করা হয়েছে এক একটি গণনা কেন্দ্রে 10টি করে বিধানসভার গণনা হবে একসাথে সিসিটিভির আন্ডারে, তার জন্য চেঞ্জ করা হয়েছে। এবং আইন হচ্ছে গিয়ে কোন ধারায় সেটাও আমি বলে দিই, 51 নম্বর যে রুল রয়েছে নির্বাচন রুল আইন, সেই ধারা অনুযায়ী চেঞ্জ করতে পারে নির্বাচন কমিশন তারা মনে করলে, কিন্তু তার কিছু নোটিফিকেশনের কাগজপত্রের জন্য এই আজকের এই কেসটি একটু সমস্যায় পড়ে, মানে কোনো রায়দানও হয় না, কোনো কিছু হয় না, খারিজও হয়নি, হ্যাং হয়ে রয়েছে, কোনো ব্যাপার নেই, ওই হ্যাং হয়েই থাকবে। আর 4 তারিখে তারপরেই ঠ্যাং তুলে মোটামুটি কাজ আসলে হয়ে যাবে। আচ্ছা, শেষ করব ভিডিওটা, তার আগে দুটো ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিই। একটা হচ্ছে গিয়ে আসামের ব্যাপারে এই টুডেস চাণক্য কী জানাচ্ছে যে তাদের রেজাল্ট কি হতে পারে। দেখুন, আসামেও ভোট হয়ে গেছে, অনেক দিন আগেই 9 তারিখে ভোট হয়ে গেছে, কিন্তু আমাদের জন্যই তারাও গণনার অপেক্ষা করছে। 4 তারিখে তাদেরও গণনা হবে। তার যে এক্সিট পোল এসছে সেখানে বলা হচ্ছে যে 126টা মাত্র সিট, সেখানে সেঞ্চুরি করে দেবে বিজেপি। বারবার কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা এসে বলেছে এই কথাটা যে इस बार हम लोग आसाम में सेंचुरी मारेंगे और बेंगल पे हम लोग डबल सेंचुरी मारेंगे। তো ওনার কথা যদি ঠিক হয় আর এইটা যদি মানে টুডেস চাণক্যর যদি এক্সিট পোল ঠিক হয় তাহলে উনি ঠিক বলছিলেন। সেখানে কংগ্রেস কিন্তু 23টা পেতে পারে, আদার্স অন্য দল আছে যারা তারা একটা পেতে পারে। অন্যদিকে তামিলনাড়ুর যে এক্সিট পোল আমাদের সামনে আছে টুডেস চাণক্যর, সেটাতে আমরা দেখতে পাচ্ছি ডিএমকে মানে স্টালিন যে রয়েছেন এই মুহূর্তে, মানে গভর্নমেন্ট চালাচ্ছেন মুখ্যমন্ত্রী, ওনার যে দল ডিএমকে, তারা 125খানা পেতে পারে। ওকে, আচ্ছা, এনডিএ মানে বিজেপি এবং গঠবন্ধন 45টার মতো পেতে পারে। কালকে অন্য একটা সমীক্ষায় আমরা ডিএমকে অনেক নিচে দেখেছিলাম, এনডিএকে দেখেছিলাম প্রায় 100 ছুঁই, কিন্তু টুডেস চাণক্যকে যদি বিশ্বাস করি তাহলে এটা মোটামুটি ঠিকই লাগছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিভিকে যে বিজয় তলাপতি তার যে দল, তারা কিন্তু 63টা আসন নিয়ে নিতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ, এবং আদার্স একটা। এই হচ্ছে আর একটা বাকি আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে কেরালামের 140টা আসন। আচ্ছা, অনেকে আবার কেরালাম বলছি বলে ঘাবড়াবেন না, অনেকে যারা জানেন না তাদেরকে অবগত করে দিই। সদ্য কিছুদিন আগে কেরালা যে নাম ছিল রাজ্যের, সেই নামটি কিন্তু পরিবর্তিত হয়ে এখন হয়ে গেছে কেরালাম। ওকে, যেমন পন্ডিচেরি ছিল, এখন আমরা পুদুচেরি বলি, নাম চেঞ্জ হয়ে গেছে অফিসিয়ালি। চেন্নাই ছিল, মাদ্রাজ ছিল চেন্নাই, বম্বে ছিল মুম্বাই, এখানে পুরো রাজ্যর নামই কিন্তু চেঞ্জ হয়ে গেছে কেরালামে বলা হচ্ছে এলডিএফ মানে বাম সরকার, এখানে কিন্তু 140টা আসন, যারা ক্ষমতায় আসে তাদের দরকার হয় 71টা আসন। এখানে দেখা যাচ্ছে যে সবাই মোটামুটি সেরকমভাবে ডিসব্যালেন্সে রয়েছে। যাই হোক, এলডিএফ লেফট দল, বামপন্থীরা যাদের এখন সরকার চলছে, তারা মনে হচ্ছে এখানে আসতে নাও পারে। 64টা আসন তারা পাচ্ছে। ইউডিএফ মানে কংগ্রেসের গঠবন্ধন, তারা 69টা 7। বিজেপি, এটা খুবই উন্নতি,
অনেকে তো 3টে দেখাচ্ছে, 7টা পাওয়া বিজেপি মানে বিরাট উন্নতি কেরালামে, আর আদার্স একটা। তো এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের এক্সিট পোল। তো বন্ধুরা, আশা করি ইনফরমেশন কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।